গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শ্রীলঙ্কান অনুবাদ গল্প। আজকের গল্প শ্রীলঙ্কা সাহিত্যিক ফেলিসিয়ান ফার্নান্দো লেখে একটি গল্প, এই অন্ধকারে। প্রকৃতিস্থ অবস্থায় মানুষটা খুবই শান্ত সংযত হয়ে থাকত। তখন মৃদু মৃদু কণ্ঠে রীতিমতো প্রাজ্ঞ মানুষের মতো সে তার অবধায়কের সঙ্গে, মানে আমার সঙ্গে কথাবার্তা বলত। একবার তেমনি এক সময়ে মানুষটা বলেছিল সে একটা কাহিনী লিখছে, তার নিজের কাহিনী। সে যা লিখেছিল তা এই: সমস্ত কিছু তালগোল পাকানো, মানে আমার স্মৃতিচিহ্নগুলি। মল্লিকা, এ কাহিনী তোমার আর আমার, তাই এটা আমি তোমাকে আর আমাকে উৎসর্গ করেছি। হ্যাঁ, মল্লিকাকে আমি সত্যি ভালোবাসতাম। ভীষণ বন্ধু ছিলাম আমরা, তাই না মল্লিকা? বন্ধু ছিলাম সেই শিশুকাল থেকে। পরিচয়ের প্রথম থেকেই আমরা পরস্পরকে ভালোবেসেছিলাম। বড় হয়ে আমি হলাম একজন জীবাণুতত্ত্ববিদ, যা মল্লিকা অমন মধুর আগ্রহে চেয়েছিল। আর মল্লিকা হল ছলনাময়ী এক চতুরিকা, যা... লেখাটা সত্যিই সামঞ্জস্যহীন, এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো জানো মল্লিকা, আমি পাগল। মল্লিকা সুন্দরী ছিল, ঠিক যেন অনুবীক্ষণের আওতায় থাকা একটা চমৎকার এককোষী শৈবালের মতো সুন্দর। মল্লিকাকে আমি মধু আর সুগন্ধ নিয়ে বিকশিত হয়ে উঠতে দেখেছিলাম। কিন্তু কেন নিজের চতুর্দিকে অত গুঞ্জরিত ভ্রমরকে উড়ে বেড়াতে দিত? সেটা কিন্তু যুক্তিহীন, তাই নয় কি? কোনো নারী সুন্দরী হলে সে বহু পুরুষকে আকর্ষণ করবেই, সেটা মেয়েটির দোষ নয়। বিষয়টা আমি এভাবেই দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু ঈর্ষা সত্যি এক বিচিত্র ঈশ্বর। এ এক পুরনো, অতি জীর্ণ কাহিনী। ও কথা দিয়েছিল জীবাণুতত্ত্বে আমার পড়াশোনা শেষ হওয়া অবধি ও অপেক্ষা করবে, তারপর বিয়ে করব আমরা। সেটা আমার পাঠক্রমের শেষ বছর। নিজে থেকে স্থির করেছিলাম একটা মারাত্মক রোগজীবাণুর উৎপাদন নিয়ে আমি গবেষণা করব। শেষের পুরো বছরটা জুড়ে ওদের উৎপাদন বৃদ্ধি করব। বিপজ্জনক জীবাণু নিয়ে হাতে কলমে কাজ করতে গেলে নিজের নিরাপত্তা সম্পর্কে যে সমস্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে শিখেছি, তা আমি ব্যবহারিক স্তরে কাজে লাগাতে চেয়েছিলাম গবেষণালব্ধ জীবাণুগুলোকে দীর্ঘদিন ধরে অবিকৃত অবস্থায় সংরক্ষণ করতে। খানিকটা আপত্তি আর অনিচ্ছার পর আমাদের অধ্যাপকও আমাকে কাজটা চালিয়ে যাবার অনুমতি দিয়েছিলেন। দাঁড়ান, এই কাহিনী আমি আপনাকে গুছিয়ে বলবো। ফেব্রুয়ারিতে আমাদের শিক্ষাবর্ষের শুরু। 8 তারিখে আমি গবেষণার কাজ শুরু করলাম। ওই দিন থেকে 1 বছরের মধ্যে আমি তোমাকে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম মল্লিকা, মনে পড়ে? সেদিন আমরা দুটিতে শহরের কলকোলাহল থেকে দূরে সেই ছোট্ট গ্রামটায় চলে গিয়েছিলাম। তারপর ঋণ ঋণ সুর তুলে বয়ে চলা নদীর কূলে বসে আমি বলেছিলাম, মল্লিকা, আসছে কাল আমরা কাজ শুরু করছি, তুমি আমাকে শুভেচ্ছা জানাও। আর তুমি আলতো করে আমাকে চুমু খেয়ে আমার খুব কাছাকাছি ঘন হয়ে বসেছিলে তখন। আমি গবেষণার কাজ শুরু করলাম। যে আধারে জীবাণুগুলোকে উৎপাদন করা হবে সেগুলো এলো প্রথমে। এজন্য আমি কয়েকটা দুধের বোতল বেছে নিয়েছিলাম। আমি তোমাকে বলেছিলাম গবেষণাগারে আমি এক মারাত্মক রোগ জীবাণুর উৎপাদন এবং প্রতিপালন করব। বলিনি মল্লিকা? তুমি বলেছিলে সাবধান কিন্তু লক্ষ্মীটি। আমি সাবধান, সদা সর্বদাই আমি সাবধান। অধ্যাপককে বলেছিলাম জীবাণু উৎপাদনের জন্য আমি জাপেক ডক্স সলিউশন ব্যবহার করব। উনি জানতে চেয়েছিলেন আমি কোন রোগ জীবাণুর উৎপাদন, পালন, সংরক্ষণ নিয়ে কাজ করতে চলেছি। বলেছিলাম আমি ব্যাসিলাস টাইফি নিয়ে গবেষণা করব বলে স্থির করেছি, যা টাইফয়েড জ্বরের কারণ। ভারী মারাত্মক ওই খুদে খুদে জিনিসগুলো, মানে টাইফয়েডের জীবাণুরা। বেশ, অধ্যাপক তখন বলেছিলেন, কিন্তু জীবাণুগুলোর পক্ষে অনুকূল পরিবেশ রচনা করার জন্য তোমাকে গবেষণার মাধ্যমটির সামান্য পরিবর্তন করে নিতে হবে। আমি তা করলাম। মল্লিকা, আজ ওরা আমাকে পাগল বলে, কিন্তু 1945 সালে যে ছেলেটি রোগ জীবাণু তত্ত্বের শেষ বর্ষের ছাত্র ছিল
যে তোমাকে অতখানি ভালোবাসতো, সে কি পাগল ছিল সোনা? পাগল? আমি? নির্বোধের দল! পাগল হলে এ কাহিনী আমি এত নিটল, এত সুবিন্যস্তভাবে বলছি কি করে? মল্লিকা, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে আসছিল। আমি তখন আরও নিবিড় করে কাছে টানছিলাম তোমায়। অস্বীকার করো না, তুমি আমাকে তা বলেছিলে। মনে পড়ে কিভাবে আমরা গাড়িতে চেপে নুয়ারা এলিফায় যাবার পরিকল্পনা করেছিলাম, কিভাবে ক্যান্ডি হয়ে যাবার পথটাই বেছে নিয়েছিলাম আমরা। অথচ পরের দিন তুমি আমাকে বলেছিলে, শোনো, আমার এক বন্ধু হাট্রনে থাকে, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। লক্ষ্মীটি, আমাদের যাবার পথটা একটু অদল বদল করে নাও না গো। হ্যাঁ, অধ্যাপক বলেছিলেন, জীবাণুগুলোর পক্ষে উপযুক্ত আদর্শ পরিবেশ গড়ে তোলার জন্য তোমাকে জাপেক ডগস সলিউশনটার একটু অদল বদল, মানে সামান্য পরিবর্তন করে নিতে হবে। ক্লাসের কাজে আমার বেশিরভাগ সময়টাই খরচ হয়ে যেত, তাই গবেষণার আরম্ভটা আমাকে বারবারই স্থগিত রাখতে হচ্ছিল। একবার শুরু করে দিলে তুমি তো জানো সেটাকে প্রতিদিনই সময় দেবার প্রয়োজন হয়। কিন্তু তাই বলে আমাদের বিয়েটাই স্থগিত রাখা? না মল্লিকা, তা আমি কখনোই ভাবিনি। সেটা চিন্তা করাও আমার পক্ষে অসম্ভব ছিল। তুমি যে আমার হৃদয়ের বড্ড কাছাকাছি ছিলে সোনা। অবশেষে 17 জুন আমি আমার গবেষণার কাজ শুরু করলাম। তারিখটা আমি কি করে মনে করতে পারছি? নির্বোধের দল! স্মৃতিশক্তিটা আমার চিরদিনই ভালো। 17 জুন তারিখটা মল্লিকার জন্মদিনের পরের দিন। আমি ঠিক করেছিলাম মল্লিকার জন্মদিনটা পেরিয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করব এবং তারপর শুরু করব আমার কাজ। সেদিন রাতের পার্টিতে তোমাকে যে কি অপরূপ লাগছিল মল্লিকা! তোমার পরনে সুন্দর ঝিনুক গোলাপি শাড়িটা রঙিন করে তুলেছিল আমার মস্তিষ্কের কোষগুলিকে। আমার মস্তিষ্কটা তাই এখন গোলাপি। তোমাকে শাড়িতে লাগাবার যে ক্লিপটা আমি দিয়েছিলাম, মনে আছে? সেটা ছিল আমার মায়ের কায়দা দুরস্ত ক্লিপগুলোর মধ্যে একটি। মাকে আমি কোনোদিনও তোমার কথা বলিনি মল্লিকা। মা গো, তুমি আমার এই লেখাটা পড়ো না মা। 18 তারিখে আমার গবেষণার মাধ্যমটা প্রস্তুত হয়ে গেল। এবারে সেটাকে পরিশুদ্ধ, বীজাণুবিহীন করে নিতে হবে। বাষ্পের সাহায্যে নির্বীজন করে নেওয়াটাই সবচেয়ে ভালো। অধ্যাপক বলেছিলেন, নির্ভেজাল খাঁটি জীবাণু উৎপাদন করতে চাইলে গবেষণার মাধ্যমকে সম্পূর্ণ বীজাণুবিহীন করে নিতে হবে। আমি যা অর্জন করেছিলাম তা হলো সম্পূর্ণ বীজাণুবিহীনতা, পরিপূর্ণ শূন্যতা। আমার সাধারণ দৈনন্দিন কাজের কথা বলে আর কি হবে? ক্লাসে আমি চালাক চতুর ছাত্র হিসেবে পরিচিত হয়েছিলাম। বৃদ্ধ অধ্যাপকটি তা স্বীকার করতে চাইতেন না বটে, কিন্তু জানো, আমি ছিলাম তার একজন অন্যতম সেরা ছাত্র। মল্লিকা, জীবাণু উৎপাদন সম্পর্কে আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, মাধ্যম প্রস্তুত করা, তার নির্বীজন ও শীতলীকরণ, সৃজনকারী জীবাণুর প্রস্তুতিকরণ, তাদের ফলবতী করা, নতুন জীবাণুর পুষ্টি সাধন ও প্রতিপালন এবং তাদের সংরক্ষণ, আমার ধারণা এ সমস্ত তোমার মনে নেই। ওফ, আমার সেই বৈজ্ঞানিক পরিভাষার কচকচানি শুনে কি হাসি না তুমি হেসেছিলে সেদিন। তোমার হাসি সর্বদা আমাকে তোমার প্রিয় সারি গানের কথা মনে করিয়ে দিত। কত মৃদু আর মধুর সুরে তা গাইতে তুমি, ঠিক যেন নৌকার ছলকে ওঠা জল, চাঁদের আলো, নৌকায় ভেসে চলা তুমি আর আমি, আর ঠান্ডা বাতাস। তারপর মাধ্যমটাকে জুড়ে নিতে হবে সাবধানে, তার নির্বীজিত অবস্থা বজায় রেখে। এরপর সৃজনকারী জীবাণুগুলিকে ফলবতী করে তোলা। অধ্যাপক বলেছিলেন, মূল সৃজনকারী জীবাণু অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে জীবাণুগুলো বংশবিস্তার করবে সেগুলো তিনি আমাকে দিবেন। 3রা জুলাই আমি সেই উৎপাদন মাধ্যমকে ফলবতী করে তুললাম। আমার হাত দুটো সেদিন কেঁপে উঠেছিল সামান্য। সেদিন রাতে বিদায় জানাবার সময় আমি যখন তোমাকে চুমু দিলাম, তখন তুমি আমার বুকের কাছে ঠিক তেমনি করে কেঁপে উঠেছিলে মল্লিকা। সেদিন সন্ধ্যায় আমরা চীনা রেস্তোরাঁয় গিয়ে নুডলস খেয়েছিলাম। তুমি সর্বদা নতুন কিছু করার চেষ্টা করতে,
কিন্তু সেদিন চীনা পদ্ধতিতে কাঠি দিয়ে খেতে গিয়ে কি শোচনীয়ভাবে ব্যর্থই না তুমি হয়েছিলে। আসলে তোমারও সেদিন চামচ ব্যবহার করা উচিত ছিল, যা আমি করেছিলাম। চীনাদের মতো চপস্টিক ব্যবহার করতে গিয়ে সেদিন তুমি যখন নিজেই নিজের ব্যর্থতায় হেসে কুটিপাটি হচ্ছিলে, তখন ওখানকার চীনা ভদ্রলোকেরা কি হাসিই না হেসেছিলেন তোমার সঙ্গে। মল্লিকা, সেদিন রাতে আমি তোমাকে বলেছিলাম কিভাবে আমি নিজের প্রচেষ্টায় জীবাণু উৎপাদন করেছি। তুমি তা শুনে উত্তেজক ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলেছিলে, সাবধান। কিন্তু আমি সাবধানী ছিলাম, কিন্তু তুমি ছিলে না। আগস্ট মাসটা আমাকে তা বুঝিয়ে দিয়েছিল। কিন্তু কেন তুমি অমন করলে সোনা? কেন? আমার গবেষণালব্ধ জীবাণুগুলিকে আরও খাঁটি করে তোলার বাসনায় আগস্ট মাসে একটা নতুন বোতলে সামান্য পরিবর্তিত মাধ্যমের মধ্যে আমি অল্প কিছু জীবাণু আলাদা করে ঢেলে রাখলাম। এভাবে পাত্র বদল আমি অবশ্য আগেও করেছি, কিন্তু সে সমস্ত ক্ষেত্রে মাধ্যমটা একই থাকত। এবং আগস্টের শেষ সপ্তাহেই আমি দুঃসংবাদটা পেলাম। সিঁড়ি সম্পর্কে আমি তখনই সব কিছু জানতে পারলাম। ওফ মল্লিকা, নোংরা কুত্তি! কি করে তুমি দুজনের সঙ্গে একই খেলা খেলেছিলে এতদিন? দ্বিমুখী ত্রিমুখী খেলা। তোমার অন্য সমস্ত প্রেম উপাখ্যানগুলো আমার কানে এলো। কেমন করে এলো তা বলবো না, এলো আচমকা, অতর্কিতে। প্রেমের ভান, প্রেম প্রেম খেলা, প্রেমের হৃদয়হীন নিষ্ঠুর অভিনয়। আমি তো তোমার প্রতি বিশ্বস্ত ছিলাম মল্লিকা। শিরি, নিহাল বা অন্যদের মধ্যে এমন কি দেখেছিলে তুমি? আমি যে কি ভীষণ ভালোবাসতাম তোমাকে। তারপর আমার বোতলটা ভেঙে গেল। আহা, বেচারা জীবাণুগুলো! অধ্যাপক বলেছিলেন, এতে বিপদ আছে, সমস্ত কিছু ভালোভাবে বীজাণুবিহীন পরিশুদ্ধ করে নেবে। আমার গবেষণালব্ধ জীবাণুগুলো এখন বিশুদ্ধ, বিশুদ্ধ আর শক্তিশালী। কিন্তু মল্লিকা, যেদিন আমি তোমার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারলাম, সেদিনও আমার আবেদন নিবেদনের কাছে তুমি বধির হয়ে রইলে। সেদিন তোমার কাছে গিয়ে আমি তোমাকে ভর্ৎসনা করেছিলাম, কিন্তু সেজন্য তুমি আমাকে ক্ষমা করতে পারতে। আমি তোমাকে আমার কাছে ফিরে আসতে বলেছিলাম, তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে আমার দিক থেকে। খারাপ মেয়ে, তুমি কি ভেবেছিলে আমি তোমার পিছনেও ছাড়ব না? সেদিন আমি ফের ভীষণ রেগে গিয়েছিলাম তোমার উপরে। বলেছিলাম আমি তোমাকে খুন করে ফেলব। মল্লিকা, তোমাকে চিরদিন শাশ্বত অপরিবর্তনীয় হয়ে থাকতে হবে, জীবাণুদের মতো অপরিবর্তনীয়। দেখো কিভাবে ওরা অবিরাম বংশবৃদ্ধি করে আর নিজেদের ভেতর থেকে বিষ উগরে দেয়। তুমি রেগে গিয়েছিলে মল্লিকা, বলেছিলে তোমাকে খুন করলে খুনের দায় আমাকেও ফাঁসিতে ঝুলতে হবে। খুন? তোমার মতো একটা নোংরা কুত্তিকে? তুমি কোনোদিন নিখুঁত খুনের কথা শোনোনি, তাই না? ওফ মল্লিকা, কি ভালোই না আমি বাসতাম তোমাকে। আমার গবেষণালব্ধ জীবাণুগুলো তখন নিয়মিতভাবে বংশবৃদ্ধি করে চলেছে। আমার লক্ষ্মী সোনা জীবাণু, ওরা কোনোদিনও আমাকে হতাশ করেনি। তোমরা ছাড়া আমার জীবনে আর কি আছে বলো? সেপ্টেম্বর এমন একটা মাস যার তেমন বিশেষ কোনো অর্থ নেই আমার কাছে। মল্লিকা, এখনও তুমি আমার কাছে ফিরে আসতে অস্বীকার করছো? লক্ষ্মীটি, ফিরে এসো সোনা। আমি যে শেষ হয়ে গেলাম। হ্যাঁ, সত্যি আমি বোকা, তাই আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি শিরিকে ভুলে যেতে পারি, নিহালকে ভুলে যেতে পারি, ভুলতে পারি অন্য সবাইকেও, কিন্তু আমি কি আমার অতীতকে ভুলে যেতে পারি? মল্লিকা, তুমি যে আমার অতীত, আমার বর্তমান টাইফয়েডের ওই জীবাণুগুলো, ওদের সঙ্গে আমি মৃত্যুর বড় কাছাকাছি আছি। আমার বেঁচে থেকে কি লাভ? ওই বোতলটা থেকে আমার দূরত্ব সামান্য কয়েক ইঞ্চি মাত্র। ওখানে আছে আমার বন্ধুরা, যারা জীবন থেকে আমাকে এক সকরুণ স্বস্তি এনে দিতে পারে। হ্যাঁ মাস্টার মশাই, আমি সত্যি আমার কাজ চালিয়ে যাচ্ছি,
এজন্য আমাকে এত কথা শোনাবার কোনো প্রয়োজন নেই। অধ্যাপক বলেছিলেন, কাজের দিকে আরও বেশি করে মনোযোগ দাও। তুমি তোমার পাঠক্রম শেষ করতে চলেছ, শেষ দিকটাতে কাজে ঢিলে দিও না। ঠিক কথা। আমার লক্ষ্মী জীবাণুর দল, তোমরা কিন্তু কিছুতে কাজে ঢিলে দেবে না। নভেম্বরে আমাদের পরীক্ষা শেষ হলো। অধ্যাপক বললেন, তুমি আরও ভালো করতে পারতে। পারতাম বই কি, কিন্তু মাস্টারমশাই, আপনি মল্লিকাকে চেনেন না, চেনা উচিত ছিল। মল্লিকা ভারী মিষ্টি মাস্টারমশাই। ও একটা নেলাম ফুলের মতো সুন্দর, ও প্রেমের এক অপরূপ নৈবেদ্য। আহারে, আমার সোনা জীবাণুর দল, গতকালকে আমি তোমাদের অবহেলা করেছিলাম। কত দীর্ঘদিনের বন্ধু আমরা, কিন্তু শিগগিরই আমরা বিচ্ছিন্ন হব। আজই কি আমি তোমাদের ধ্বংস করে ফেলব? না, তোমরা আমাকে অনেক কিছু শিখিয়েছ, তাই আমি একটু বেশিক্ষণ বাঁচতে দেব তোমাদের। তারপর শেষ করে ফেলব চিরদিনের মতো। শোনো জীবাণুরা, তোমরা কোনোদিন আমাকে জ্বালাতন করনি, যেমনটা মল্লিকা করেছে। প্রায় ও স্রেফ আমাকে উপহাস করার জন্য ওর একটি সিঁড়ি বা একটি নেহালকে নিয়ে আমাকে অনুসরণ করত। তোমাকে অমন রূপে দেখা ভারী কষ্টকর মল্লিকা। একদিন তুমি আমার ছিলে, কিন্তু আমি তো কই কোনোদিনও তোমার প্রতি নিষ্ঠুর হইনি। তাহলে তুমি কেন আমার প্রতি নিষ্ঠুর হবে? নোংরা ছেনাল মেয়ে মানুষ, আমি তোমাকে খুন করব, খুন করে ফেলব তোমাকে। সুপ্রভাত জীবাণুরা, ভালোই আছো তোমরা, তাই নয় কি? 18 ডিসেম্বর মল্লিকা আমার সঙ্গে দেখা করতে এলো। সেটা আমার জন্মদিন। আমাকে আর ব্যথা না দিয়ে তুমি সেদিন দূরে দূরে থাকলে পারতে মল্লিকা। বোকার মতো আমি তোমাকে ওই দিনটা আমার সঙ্গে কাটাতে বললাম, তুমি রাজি হলে। আন্তরিক আগ্রহে তুমি রাজি হয়ে গেলে। সকাল 10টায় আমি তোমাকে গাড়িতে তুলে নিলাম। আমরা চলে গেলাম আমাদের সেই প্রিয় গ্রামটিতে। মোটরে সেই যাত্রাপথটা তুমি কি উপভোগ করেছিলে মল্লিকা? আমি করিনি, কারণ তোমাকে ভীষণ ঘৃণ্য বলে মনে হচ্ছিল আমার। কুলকুল সুর তুলে বয়ে চলা নদীটার ধারে বসে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। বেশ কয়েক মাস আগে একদিন তুমি আমাকে বলেছিলে, সাবধান কিন্তু। আমি চিরদিনই সাবধান। বিকেল 4টে নাগাদ আমরা ফের রওনা হলাম। রওনা হবার আগে চা খেলাম, তবু তেষ্টা পাচ্ছিল মল্লিকার। ও 1 গ্লাস কমলা লেবুর রস খেল। আসার সময় আমি সেটা নিয়ে এসেছিলাম। প্রিয় জীবাণুরা, তোমাদের ছেড়ে আমাকে চলে যেতে হবে। চলে যেতে হবে আমার গবেষণাগার ছেড়ে, এক্ষুনি। বিদায়, নোংরা শয়তান খুনের দল। 24শে ডিসেম্বর মল্লিকা মারা গেল। তাহলে আমি নিখুঁত হত্যার পরিকল্পনা করতে পারি, তাই না? তুমি বড্ড বোকা ছিলে মল্লিকা। মরে যাবার পর ভীষণ কুৎসিত দেখাচ্ছিল তোমাকে, কুৎসিত আর দুর্গন্ধময়। তুমি তো জানো, ডাক্তাররা বলেছিলেন মল্লিকা টাইফয়েডে মারা গেছে। মল্লিকা, ওই কমলালেবুর রসটা কি তোমার না খেলে চলতো না? হায় মল্লিকা, আমি যে তোমাকে কি ভীষণ ভালোবাসতাম তা তুমি কোনোদিনও জানতে পারবে না। মানুষটা ছিল আমাদের আতুর আশ্রমের সবচেয়ে হিংস্র রোগী। এই কাহিনীটা লেখার সময় সে সম্পূর্ণ শান্তই ছিল, কিন্তু তারপরেই ঘরের গদিমোড়া দেয়ালে সে সজোরে মাথা ঠুকতে শুরু করে। বেচারা। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম এফ ফ্যালিসিয়ান ফার্নান্দোর লেখা একটি শ্রীলঙ্কান অনুবাদ গল্প, এই অন্ধকারে। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।